ওকে ডিয়ার স্টুডেন্টস, আবারও তোমাদের স্বাগতম আরও একটি অনলাইন ইংলিশ ক্লাসে। আমি মোহাম্মদ শাহজাহান বাদশাহ, তোমাদের ইংলিশ টিচার। আজকে আমি ক্লাস নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, কমপ্লিটিং সেন্টেন্সের উপর। এই কমপ্লিটিং সেন্টেন্স আছে 9-10-এ, কমপ্লিটিং সেন্টেন্স আছে ইন্টারে এবং কমপ্লিটিং সেন্টেন্স আছে অ্যাডমিশন টেস্টে, কিংবা তুমি যদি কোনো চাকরির পরীক্ষা বা বিসিএস যে কোনো ধরনের পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্স চলে আসে। সো কমপ্লিটিং সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমি কমপ্লিটিং সেন্টেন্সের সবগুলো রুলস প্র্যাকটিসের মাধ্যমে শিখিয়ে দিব এবং একটি ক্লাস তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করতে না। সো চলো আমরা ক্লাসটি শুরু করি এবং ক্লাস শুরু করার আগে আমি বলতে চাই যে যেখান থেকে জয়েন করেছো তোমরা সবাই কমেন্ট বক্সে জানাও এবং তোমাদের বন্ধুদের কাছে লাইভটি শেয়ার করে দাও, যাতে করে তারা এরকম একটি ইম্পর্টেন্ট ক্লাস থেকে কোনোভাবেই বিরত না থাকে। কারণ একটি ক্লাস, only one class is enough for complete the completing sentence. So let's start. Okay, completing sentence আমি যদি এইচএসসি এর কথা বলি তাহলে কমপ্লিটিং সেন্টেন্স আছে টোটাল 10টা এবং তোমার কমপ্লিটিং 10টা সেন্টেন্সে মার্ক থাকে হলো 5। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য তোমার মার্ক থাকবে হাফ মার্ক। তাহলে এইবার দেখো আমি একটা রেশিও দিয়ে দেখাই। ধরো এটা একটা সার্কেল, এখানে টোটাল 10টা কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের আসবে, যার মধ্যে তোমার কমপ্লিটিং সেন্টেন্স থেকে অফকোর্স একটা প্রবাদ আসবে, ওয়ান প্রভার্ব মাস্ট আসবে। একটা প্রবাদ তোমার কমপ্লিটিং এ আসবেই। তোমার 3 থেকে 4টা আসবে মিনিং এর উপর। ঠিক আছে, শুধু রুলস পড়ে কমপ্লিটিং সেন্টেন্সে 5-এ 5 পাওয়া যায় না। তোমাকে কি করতে হবে? মিনিং পড়তে হবে, মিনিং বুঝে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। আর বাকি যে 5-6টা সেটা আসে রুলস থেকে। আজকে আমি যেমন তোমাদের রুলস থেকে সেন্টেন্স কমপ্লিট করে দেখাবো, ঠিক তেমনি ভাবে আমরা কিভাবে মিনিং থেকে সেন্টেন্স কমপ্লিট করতে হয় সেটাও দেখাবো এবং আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রভার্ব দেখব। সো আবারও বলছি, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। একটা ক্লাসই তোমাদের জন্য যথেষ্ট, তাই একদমই লেট করবে না। তোমার বন্ধুদের এখনই শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও এবং সবাই ক্লাসটিতে জয়েন করো। এবং ক্লাস শুরুর আগে বলি, সবাই অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস করবা এবং পেন এন্ড পেপার নিয়ে রেডি হয়ে যাও। ওকে, লেটস স্টার্ট। আমি যদি ফার্স্ট সেন্টেন্সটা দেখি, ফার্স্ট সেন্টেন্সটা আমার কি আছে? Corruption is a barrier to our national development. Corruption মানে কি? Corruption মানে হলো দুর্নীতি। is a barrier, একটা বাধা, to our national development, আমাদের জাতীয় যে উন্নতি সেই উন্নতির পথে কারাপশন বা দুর্নীতি হলো একটা বাধা। এখন এইবারে কমপ্লিট করতে হবে ইট ইজ হাই টাইম। নাও ইট ইজ হাই টাইমের রুলসটা আমরা একটু মনে করিয়ে দিই সবাইকে। ইট ইজ হাই টাইমের পরে আমাদের দুটো রুলস আছে, একটা হলো 2 প্লাস V1, একটা রুলস কি 2 প্লাস V1, আরেকটা রুলস কি সাবজেক্ট প্লাস V2। আবারও বলি, ইট ইজ হাই টাইমের টোটাল দুইটা রুলস, একটা হলো 2 প্লাস V1 আর একটা হলো সাবজেক্ট প্লাস V2। এখন বর্তমানে এখন যদি আমাকে প্রশ্ন করো আমরা কোনটা দিয়ে কমপ্লিট করব, তাহলে আমি তোমাকে সাজেস্ট করব তুমি সেকেন্ডটা দিয়ে কমপ্লিট করবা। কারণ ফার্স্টের যে রুলসটা আছে সেই রুলসটা একটু ব্যাকডেটেড বলতে পারো, এটা খুব বেশি ইউজ হয় না এখন ইউজ হয় সাবজেক্ট প্লাস V2 এর রুলসটা। আর যদি তোমাকে 2 দিয়ে দেয় তখন তুমি V1 এ কমপ্লিট করবা। এখন ইট ইজ হাই টাইমের বাংলা অর্থ হলো এটা উপযুক্ত সময়। এখন যেহেতু কারাপশন নিয়ে বলছে, কারাপশন আমাদের উন্নতির পথে একটা বাধা, তাহলে এটাই উপযুক্ত সময় দুর্নীতি বন্ধ করার, তাই না? তাহলে আমরা কি করি, একটা সাবজেক্ট নিয়ে আসি। ইট ইজ হাই টাইম গভর্নমেন্ট স্টপড কারাপশন। দেখো আমি কি করলাম,
আমি সাবজেক্ট ব্যবহার করলাম, তারপরে কি করলাম, ভার্বের V2 ব্যবহার করলাম এবং অর্থটাকেও ঠিক রাখলাম। তাহলে ইট ইজ হাই টাইম গভর্নমেন্ট স্টপড কারাপশন, এটাই উপযুক্ত সময় সরকারের দুর্নীতি বন্ধ করার। তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এবার ইট ইজ হাই টাইম যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লিট করব। আবার বলছি, এইভাবে খুব সহজেই আমরা প্রত্যেকটা রুলসও জেনে যাব, প্র্যাকটিসও হয়ে যাবে। তাই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, তোমার বন্ধুদের এখনই শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও। 2 নাম্বার সেন্টেন্সটা দেখো, আব্দুর রহমান ইজ আ কোয়াক। কোয়াক মানে কি? কোয়াক মানে হলো হাতুড়ে বা হাতুড়ে ডক্টর। আব্দুর রহমান হলো একজন হাতুড়ে ডাক্তার। হি বিহেভস অ্যাজ ইফ। চলো এবার অ্যাজ ইফ এর রুলসটা আমরা একটু জেনে নেই। অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডেফিনিট, আর অ্যাজ ইফ এর প্রথম অংশই যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। আমি আবারও বলছি, তোমরা কিন্তু খাতা কলম রেডি রাখো, এগুলো লিখে নিতে হবে তোমাদের, কারণ এরকম শর্টকাট ওয়েতে তুমি কিন্তু বইয়ে পাবা না। তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দুটোরই সেম রুলস। আবারও বলছি, অ্যাজ ইফ অ্যাজ দো দুটোরই সেম রুলস, আর অ্যাজ ইফ অ্যাজ দো এর বাংলা অর্থ হলো যেন। তাহলে অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় পরের অংশ হবে পাস্ট ইনডেফিনিট, আবার অ্যাজ ইফ বা অ্যাজ দো এর প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। এখন আমরা একটু দেখি অ্যাজ ইফ এর প্রথম অংশটা কিসে আছে, সাবজেক্ট প্লাস বিহেভস। বিহেভস হলো ভার্বের V1 এবং তার সাথে s আছে। ভার্বের সাথে s বাই s কখন থাকে? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়। এই থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে s বাই s আছে। এখন সাবজেক্ট প্লাস V1 আমরা জানি এটা কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমাদের সেকেন্ড অংশটা কমপ্লিট করতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে হি বিহেভস অ্যাজ ইফ, সে এমন ভাবে ব্যবহার করছে যেন হি ওয়্যার অ্যান MBBS ডক্টর। মানে সে একজন হাতুড়ে ডাক্তার। দেখো, আব্দুর রহমান একজন হাতুড়ে ডাক্তার, কিন্তু সে ব্যবহার এমন করছে যেন সে একজন MBBS ডাক্তার। এখন তোমাদের মনে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা নিয়ে আমি একটু বলি। তোমরা হয়তো ভাবছো যে স্যার এখানে তো সাবজেক্ট হি আছে, তাহলে আপনি ওয়াজ ব্যবহার না করে কেন ওয়্যার ব্যবহার করলেন? এখানেই আসল খেলাটা। এই যে অ্যাজ ইফ বা অ্যাজ দো এগুলো আসলে কল্পনাবাচক সেন্টেন্স।